মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। লেবাননে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ায় এবং ভয়াবহ বিমান হামলার প্রতিবাদে ইরান আবারও হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ 8 এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছে। এই সংকটের মূলে রয়েছে যুদ্ধবিরতির আওতা নিয়ে চরম অস্পষ্টতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যিনি এই শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন, দাবি করেছেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত। অর্থাৎ হিজবুল্লাহর ওপর হামলাও বন্ধ হওয়ার কথা ছিল, তবে ইসরায়েলি সামরিক বাহিনী IDF এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা 8 এপ্রিল লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় সমন্বিত বিমান হামলা চালিয়েছে। এতে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তাদের এই যুদ্ধবিরতি শুধু ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য। লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই জারি থাকবে। লেবাননে এই ব্যাপক হামলার ঘটনায় ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সকালে মাত্র 2টি তেলবাহী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু লেবাননে ইসরায়েলি হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইরান বাকি সব ট্যাঙ্কারের চলাচল স্থগিত করে দেয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে এক জরুরি ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছেন। তেহরান থেকে সতর্ক করে দেওয়া হয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা এই শান্তি চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসবে এবং পাল্টা আঘাত হানবে। বর্তমানে তেহরান পুরো পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে তারা আনুষ্ঠানিকভাবে চুক্তিটি বাতিলের ঘোষণা দিতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে এই পরিস্থিতি আরও অনিশ্চিত করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন নেই বলে জানিয়েছেন তিনি। লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর PBSকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের এই লড়াইকে একটি আলাদা সংঘর্ষ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, লেবানন পরিস্থিতিও এক সময় দেখে নেওয়া হবে, সব ঠিক হয়ে যাবে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, 8 এপ্রিল মাত্র 10 মিনিটের ব্যবধানে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের 100টিরও বেশি স্থানে সমন্বিত বিমান হামলা চালানো হয়েছে। মূলত গত 2রা মার্চ হিজবুল্লাহর একটি আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরায়েল লেবাননের অভ্যন্তরে বিমান ও স্থল অভিযান তীব্রতর করে। যুদ্ধবিরতির আওতায় হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছিল, যা বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম কিছুটা কমিয়েছিল। কিন্তু লেবাননে যুদ্ধ না থামার জেরে প্রণালীটি পুনরায় বন্ধ হওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে কয়েক হাজার তেলবাহী ও গ্যাসবাহী ট্যাঙ্কার ভারত মহাসাগরে আটকা পড়ে আছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে। নিউজ ডেস্ক, দুদিয়াল। ইরানে চূড়ান্ত অপমানজনক পরাজয় বরণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটাই জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে বিনা উস্কানিতে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চূড়ান্ত অপমানজনক পরাজয় ঘটেছে। আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 28 ফেব্রুয়ারি ইরানের ওপর একতরফা আগ্রাসী ও উস্কানিবিহীন হামলা চালায়, যার ফলে তাদের চূড়ান্ত অপমানজনক পরাজয় ঘটেছে। রাশিয়ার স্পুতনিক রেডিওতে দেয়া বক্তব্যে জাখারোভা বলেন, আমাদের দেশ শুরু থেকেই প্রথম বিবৃতিতেই বলেছিল এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই কিংবা এভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠার কোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়। জাখারোভা আরও বলেন, বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান অবিলম্বে শুরু করা জরুরি, যা অবশ্যই আলোচনার প্রক্রিয়ার উপর ভিত্তি করে হবে এবং সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান বাস্তবিকভাবেই বিবেচনায় নিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 সপ্তাহের যুদ্ধবিরতি এবং ইরানের শর্তে আলোচনায় রাজি হওয়াকে ইরানের বিজয় বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। 8 এপ্রিল টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে মেদভেদেভ যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, এই চুক্তির মাধ্যমে সর্বপ্রথম কাণ্ডজ্ঞানের জয় হয়েছে,
যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি সভ্যতা ধ্বংস সংক্রান্ত বক্তব্যে তা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন, একই সঙ্গে ট্রাম্পের 10 দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সম্মত হওয়াটাই ইরানিদের জন্য একটি বিজয়। এখন প্রশ্ন হল, ওয়াশিংটন আদৌ এই প্রস্তাবে সম্মত হবে কিনা। মেদভেদেব মনে করছেন শেষমেশ যুক্তরাষ্ট্র এই চুক্তি মেনে নেবে না, এর ফলে আবার সংঘাত শুরু হতে পারে। তবে তিনি একটি মধ্যবর্তী বিকল্পের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ট্রাম্প দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালাতে অনিচ্ছুক এবং অক্ষম, আর মার্কিন কংগ্রেসও তাকে সমর্থন দেবে না। তাই একটি নাজুক যুদ্ধবিরতি বজায় রাখতে হবে এবং সবাইকে এমন একটা ভান করতে হবে যেন সবকিছু ঠিক আছে, কারণ এই খেলায় প্রতিটি পদক্ষেপই যুগযুগাংয়ের মতো পরিস্থিতি তৈরি করছে। দাবা খেলায় এমন পরিস্থিতি আসে যখন খেলোয়াড়দের চাল দেয়া বাধ্যতামূলক, কিন্তু সে যে চালই দিক তার অবস্থানের অবনতি হবেই। মেদভেদেব আরও বলেন, ঘোষিত যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইসরায়েল নিজস্ব পদক্ষেপ নিতে পারে। তার মতে, ইসরায়েলের যুদ্ধবিরতির প্রয়োজন নেই এবং তাদের নিজস্ব সমস্যাগুলো এখনও সমাধান হয়নি, ফলে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। মেদভেদেবের কথার বাস্তব প্রতিফলন ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ইরানের উত্থাপিত শর্ত উপেক্ষা করে লেবাননে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 8 এপ্রিল লেবাননে ভয়াবহ বিমান হামলায় কয়েকশো মানুষকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ইরান হুঙ্কার দিয়ে বলছে, লেবাননে যুদ্ধ না থামালে ইরান যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে লেবানন প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নেই। ইসরায়েল বলছে তারা লেবাননের যুদ্ধ থামাবে না। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে মোকাবেলা করেছে, সবচেয়ে ধুরন্ধর গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র সামাল দিয়েছে, রক্তাক্ত হয়েছে, হারিয়েছে বেশিরভাগ শীর্ষ নেতৃত্বকে, তবুও ভেঙে পড়েনি। দিনের পর দিন বীরের মতো মাথা উঁচু করে লড়েছে। শেষ পর্যন্ত শত্রুপক্ষকে বাধ্য করেছে আলোচনার টেবিলে আসতে। 40 দিন আগেও যা পুরোপুরি অসম্ভব মনে হচ্ছিল সেটাই বাস্তব হয়ে ধরা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অহং মাটিতে মিশিয়ে কার্যত যুদ্ধজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। ফলে চারিদিকে আজ একটাই প্রশ্ন, বিশ্বের বুকে কি নতুন পরাশক্তির উত্থান ঘটেছে? রাজনীতি, জোট বা প্রোপাগান্ডা, সবকিছু সরিয়ে রেখে যদি কেবল বাস্তবতার দিকে তাকানো হয়, তবে একটি সত্য অস্বীকার করার উপায় নেই। ইরান এমন একটি দেশ যা মাথা নত করতে রাজি নয়। একে কেউ হয়তো বলবে কৌশল, কেউ বলবে টিকে থাকার লড়াই, কেউ একরোখা জেদ। যাই বলা হোক, একে উপেক্ষা করা অসম্ভব। ইরান কোনো ছোটখাটো শক্তির বিরুদ্ধে লড়েনি, তারা সরাসরি টক্কর দিচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, যারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। সাধারণত এমন পরিস্থিতিতে অন্য যে কোনো দেশ পিছিয়ে আসত বা চুপচাপ আপোষ করে নিত, কিন্তু ইরান তা করেনি। তারা সরাসরি সংঘাতের পথ বেছে নিয়েছে এবং শেষ পর্যন্ত টিকে থেকেছে। এরপর আসে ইসরায়েলের কথা, যাদের কাছে রয়েছে বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা ব্যবস্থা, কিন্তু ইরান অনবরত তাদের সঙ্গে লড়ে যাচ্ছে, চাপ সহ্য করছে এবং পাল্টা জবাব দিচ্ছে। এটি কেবল লোক দেখানো প্রতিশোধ নয়, এটি বিশ্বের অন্যতম অশান্ত একটি অঞ্চলে দীর্ঘমেয়াদী সক্রিয় লড়াই। এর জন্য দশকের পর দশক মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের অক্ষ গড়ে তুলেছে তারা। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, ইরানের পেছনে শক্ত কোনো নিরাপত্তার ঢাল নেই। চীন বা রাশিয়ার মতো বড় শক্তিগুলোর কাছ থেকে কোনো সরাসরি সামরিক সহায়তা বা গ্যারান্টি ছাড়াই তারা এগিয়েছে। এটি কেবল একটি সুচিন্তিত ঝুঁকি এবং সেই ঝুঁকি নেয়ার অসীম সাহস মাত্র। হামলা, ক্ষয়ক্ষতি বা শীর্ষ নেতাদের হারানো, এইসব ইরানের ক্ষেত্রে কোনো কল্পনা নয়, বরং বাস্তবতা। ইরান বড় বড় ধাক্কা খেয়েছে, ইমাম খামেনি সহ একের পর এক শীর্ষ নেতাকে হারিয়েছে, তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও দেশটির প্রশাসনিক বা সামরিক কাঠামো ভেঙে পড়েনি। তারা প্রতিবার নিজেকে সামলে নিয়েছে এবং লড়াই চালিয়ে গেছে। এই ধরনের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা সবার থাকে না। রাজনীতি বা যুদ্ধের শেষ পরিণতি নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু কেউ যদি একটু দূর থেকে নিরপেক্ষভাবে দেখে, তবে একটি বিষয় পরিষ্কার, সাম্প্রতিক ইতিহাসে খুব কম দেশই এত চাপের মুখে এমন অটুট মনোবল দেখাতে পেরেছে। ইরান এখনই পরাশক্তি, এমন দাবি নিয়ে বিতর্ক থাকলেও বৈশ্বিক শক্তির ভারসাম্যে দেশটির ভূমিকা দ্রুত বাড়ছে এবং তারা ক্রমেই আঞ্চলিক সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চের অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে। এ বিষয়ে সবাই একমত। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।
ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে তৈরি হওয়া তেল গ্যাস সংকটের কারণে চলতি এপ্রিল মাসে রাশিয়ার সবচেয়ে বড় একক তেল কর থেকে আয় দ্বিগুণ হয়ে প্রায় $9 বিলিয়ন পৌঁছাবে। 9 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্স হিসাব করে এমনটাই জানিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার জন্য এই অপ্রত্যাশিত আর্থিক লাভের এটি প্রথম দিককার স্পষ্ট প্রমাণগুলোর একটি। তেল ব্যবসায়ীরা বলছেন, ইরান যুদ্ধ সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। ফেব্রুয়ারি শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই পথ দিয়ে বিশ্বব্যাপী প্রায় 1/5 তেল ও এলএনজি পরিবহন হতো। এর ফলে ব্রেন্ট ক্রুড তেলের দাম দ্রুত বেড়ে ব্যারেল প্রতি $100 অনেক ওপরে উঠে যায়। রাশিয়ার বিশাল তেল ও গ্যাস শিল্প থেকে প্রধান আয় আসে উৎপাদন ভিত্তিক কর থেকে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রয়টার্সের হিসাব অনুযায়ী এপ্রিল মাসে রাশিয়ার তেল উত্তোলন কর থেকে আয় বেড়ে প্রায় 700 বিলিয়ন রুবল অর্থাৎ $9 বিলিয়ন পৌঁছাবে, যা মার্চে ছিল 327 বিলিয়ন রুবল। রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, কর নির্ধারণে ব্যবহৃত ইউরালস ক্রুডের গড় দাম মার্চে বেড়ে ব্যারেল প্রতি $77 দাঁড়িয়েছে, যা 2023 সালের অক্টোবরের পর সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে এই দাম ছিল ব্যারেল প্রতি $44.59, অর্থাৎ এক মাসের ব্যবধানে তা 73% বেড়েছে। একই সঙ্গে এটি চলতি বছরের রাষ্ট্রীয় বাজেটে ধরা ব্যারেল প্রতি $59 অনুমানের চেয়েও বেশি। বিশ্বব্যাপী গভীর জ্বালানি সংকটের মধ্যে বিভিন্ন দেশ থেকে রাশিয়ার জ্বালানির কেনার জন্য বিপুল সংখ্যক অনুরোধ আসছে বলে জানিয়েছে ক্রেমলিন। এই সংকট তেল ও গ্যাস বাজারের ভিত্তিকেই নাড়িয়ে দিচ্ছে। তবে এই অতিরিক্ত আয়েরও সীমা আছে। রাশিয়ার ভেতরের অর্থনীতিবিদরা বারবার সতর্ক করে বলেছেন, 2026 সাল দেশটির জন্য কঠিন হতে পারে। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, 2026 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে রাশিয়ার বাজেট ঘাটতি দাঁড়িয়েছে 4,58,000 কোটি রুবল, যা মোট দেশজ উৎপাদনের 1.9%। অন্যদিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলাও দেশটির আয় কমিয়ে দিয়েছে এবং তেল উৎপাদন হ্রাসের ঝুঁকি তৈরি করেছে। মস্কোর অর্থনীতিকে দুর্বল করাই এসব হামলার লক্ষ্য। শেষ পর্যন্ত রাশিয়ার এই অতিরিক্ত আয়ের পরিমাণ নির্ভর করবে ইরান সংকট কতদিন স্থায়ী হয় তার উপর। অনেক বিশ্লেষকের মতে, ইরান সংকট ও রাশিয়ার বিপুল অর্থ লাভ এই বাস্তবতার পশ্চিমাদের দ্বিমুখী চাপে ফেলেছে। ইরান সংকট দীর্ঘস্থায়ী হওয়া মানে রাশিয়ার বিপুল জ্বালানি বাণিজ্য, আর তার জেরে ইউক্রেন যুদ্ধসহ ইউরোপের নিরাপত্তা চাপে পড়া। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত শেষ করা মানে ইরানের হাতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকা। যে কোনো পদক্ষেপই বিপত্তির। এর বিকল্প কি হতে পারে তা নিয়ে ভাবতে ভাবতেই গলদঘর্ম দশা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের। এর সমাধান কিভাবে বা কবে নাগাদ আসবে তা কেউ না জানলেও এই মুহূর্তে ইরান যুদ্ধ পুঁজি করে রাশিয়া যে বিপুল অর্থে পাহাড় জমাচ্ছে তা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ জানান। মূলত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ায় ইসরায়েলের প্রতি এতটা ক্ষোভ ছাড়লেন খাজা আসিফ। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করে দেওয়ার লক্ষ্যেই ইসরায়েল লেবাননে নৃশংস হামলা চালিয়ে শত শত মানুষ হত্যা করে চলেছে। এর জেরে এরই মাঝে ইরান যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার জোরালো হুঁশিয়ারি জানিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি বড় নাজুক হয়ে আছে। এই প্রেক্ষাপটেই খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ হিসেবে উল্লেখ করে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তারা নিরীহ মানুষ হত্যা করছে, প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবাননে রক্তপাত অব্যাহত রয়েছে। তিনি আরও লেখেন, আমি আশা করি এবং প্রার্থনা করি যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সার সদৃশ রাষ্ট্র তৈরি করেছে তারা যেন জাহান্নামে পড়ে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা যখন আলোচনায় বসতে চলেছেন তার আগে আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তার এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়।
এই ধরনের বক্তব্য কোনো সরকারের কাছ থেকে বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে। এদিকে সার্বিকভাবে নাজুক পরিস্থিতি বিবেচনায় পরে খাজা আসিফ সামাজিক মাধ্যমে দেয়া ওই পোস্টটি ডিলিট করেছেন বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির স্পর্শকাতর এই সময়ে পুরো কূটনৈতিক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব রাখতে পারে ভেবেই পাক প্রতিরক্ষামন্ত্রী ওই পোস্ট ডিলিট করেছেন বলে অভিমত বিশ্লেষকদের। তবে এতে করেও লেবাননে ইসরায়েলের চলমান ভয়াবহ হামলা ঘিরে সমালোচনা ও বিতর্ক শেষ হয়ে যায় না। লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলা ঘিরে এই মুহূর্তে গোটা বিশ্বের জন্য জরুরি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে বলে জোর সতর্কতা জানাচ্ছে সকল মহল। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোও অবিলম্বে এই যুদ্ধ থামাতে বলছে ইসরায়েলকে, তবে তারা তা কানেই তুলছে না। এদিকে যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন তার আহ্বানে লেবাননে হামলা কমাতে রাজি হয়েছেন নেতানিয়াহু। এনবিসি নিউজকে দেয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং ইসরায়েল তাদের সামরিক অভিযান কমিয়ে আনবে বলে আশ্বাস পেয়েছেন। অন্যদিকে যতক্ষণ না লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ হচ্ছে এবং দুই পক্ষের যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত কোনো আলোচনায় অংশ নেবে না ইরান। 10 এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে ইরানের পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় এই অবস্থান জানানো হয়েছে। এক ইসরায়েলের কারণে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি ভেস্তে যেতে চলেছে। এই পরিস্থিতিতেই ইসরায়েলকে অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরানের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে বিশ্বের প্রধান 80টি থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত এক মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ করে এই কথা জানিয়েছে। এই গবেষণার মূল স্তম্ভ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে 5টি বিষয়কে। বিশ্লেষকদের মতে রমজানের এই যুদ্ধ ইরানের আত্মরক্ষার 5টি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করেছে। এগুলো হলো: 1. প্রযুক্তিগত বনাম রণকৌশলগত জয়। সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল টেকটিক্যাল বা কৌশলগত কিছু আঘাত হানতে পারলেও স্ট্র্যাটেজিক বা রণকৌশলগত দিক থেকে তারা ব্যর্থ। 2. ইরানের প্রতিরোধ। রাজনৈতিক ব্যবস্থা উপড়ে ফেলা, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা বা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে লক্ষ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের ছিল তা পুরোপুরি ভেস্তে দিতে সক্ষম হয়েছে তেহরান। 3. হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান বুদ্ধিমত্তার সঙ্গে অপ্রতিসম যুদ্ধ চালিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে। বিশেষ করে হরমুজ প্রণালী দখল এবং সেটি পুনরায় সচল করতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের ব্যর্থতা ইরানের হাতকে শক্তিশালী করেছে। 4. ক্ষয়িষ্ণু যুদ্ধ। বর্তমানে যুদ্ধটি একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে সময় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চেয়ে ইরানের পক্ষে বেশি কাজ করছে। অর্থাৎ সময় যত গড়াবে ইরান আরও শক্তিশালী অবস্থানে চলে যাবে। 5. যুক্তরাষ্ট্রের প্রস্থানের পথ। যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসতে হলে যুক্তরাষ্ট্রকে হয় একটি প্রচারণামূলক বিজয় দেখাতে হবে, নতুবা কোনো জয় ছাড়াই যুদ্ধ শেষ করতে হবে। অর্থাৎ তাদের জন্য সম্মানজনক প্রস্থান পথ নেই। তাসনিম নিউজের গবেষণায় মোট 80টি থিঙ্ক ট্যাঙ্ককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 22টি, যার মধ্যে ব্রুকিংস, কার্নেগি, CFR, রেন্ট, CSIS, হেরিটেজ ফাউন্ডেশন, আটলান্টিক কাউন্সিল ইত্যাদি উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রের 8টি, এর মধ্যে আছে চেথাম হাউস, IISS, রুসি পলিসি এক্সচেঞ্জ ইত্যাদি। ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশের থিঙ্ক ট্যাঙ্কের সংখ্যা 18টি, এর মধ্যে ব্রুগেল, ইফরি, CEPS, SIPRI, জার্মান মার্শাল ফান্ড ইত্যাদি উল্লেখযোগ্য। এশিয়ার 9টি, চীনের CICIR, ভারতের ORF, জাপানের JIIA, দক্ষিণ কোরিয়ার KDI ইত্যাদি। এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সহ 14টি আন্তর্জাতিক সংস্থা রয়েছে। এর বাইরে কানাডার 2টি, অস্ট্রেলিয়ার 3টি, ল্যাটিন আমেরিকার 1টি ও আফ্রিকার 3টি শীর্ষ প্রতিষ্ঠান এই তালিকায় রয়েছে। কার্যত সারা বিশ্বের থিঙ্ক ট্যাঙ্কগুলোই এতে অংশ নিয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষণে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর বিশেষজ্ঞরা মনে করেন ইরান অত্যন্ত সুকৌশলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। সামরিক শক্তি প্রয়োগের পরও কৌশলগত লক্ষ্য অর্জনই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আটকে দিতে পেরেছে ইরান। নিউজ ডেস্ক, দুতিয়াল।
রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বিস্ফোরক এই অভিযোগ করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মারিয়া জাখারোভা বলেছেন, ন্যাটোর বাড়তে থাকা সামরিক ব্যয় ও মহড়া ইঙ্গিত দিচ্ছে তারা সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মারিয়া বলেছেন, পরিসংখ্যানই প্রমাণ করে ন্যাটো নিকট ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর পদক্ষেপ নিচ্ছে। ন্যাটোর 2025 সালের কার্যক্রম প্রতিবেদন উল্লেখ করে জাখারোভা বলেন, তাদের কার্যক্রম থেকে বোঝা যায় বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধির পেছনে এই জোটটি স্পষ্ট ভূমিকা রাখছে। জাখারোভা জানান, 2025 সালে ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় দাঁড়াতে পারে প্রায় $1.64 ট্রিলিয়ন, যা 32টি সদস্য দেশের সম্মিলিতভাবে বৈষয়িক সামরিক ব্যয়ের প্রায় 62%। তিনি প্রশ্ন তোলেন, নিজেরা সামরিক খাতে এত বড় ব্যয়ের পরও কেন রাশিয়াকে হুমকি হিসেবে দেখাচ্ছে পশ্চিমারা? ন্যাটোর সামরিক তৎপরতা প্রসঙ্গে রুশ এই কর্মকর্তা জানান, কেবল গত বছরই ন্যাটোর অধীনে 120টিরও বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সদস্য দেশগুলো পৃথকভাবে 700টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এসব মহড়ায় অংশীদার দেশগুলোর অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলেও জানান তিনি। জাখারোভা অভিযোগ করেন, এসব কার্যক্রমে কেবল প্রতিরক্ষামূলকই নয়, আক্রমণাত্মক কৌশলও অনুশীলন করা হচ্ছে, যা জোটটির আগ্রাসী মনোভাব নির্দেশ করে। এ অবস্থায় ন্যাটোর পক্ষ থেকে রাশিয়াকে ইউরো আটলান্টিক অঞ্চলের প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করার বিষয়টিও প্রত্যাখ্যান করেন জাখারোভা। রাশিয়ার দিক থেকে এমন বক্তব্য নতুন করে ন্যাটো রাশিয়া উত্তেজনা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইরান যুদ্ধে সহায়তা না করার অভিযোগে ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেমনটি ঘটলে ন্যাটো মুখ থুবড়ে পড়বে এবং রাশিয়ার সাথে সংঘাতে জড়ানোর সক্ষমতা হারাবে বলেই অভিমত বিশ্লেষকদের। সার্বিক প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলোর জন্য খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি আসছে রাশিয়ার পক্ষ থেকে। ইরান যুদ্ধের বাস্তবতায় জ্বালানি সংকটে এই খারাপ দশা আরও ত্বরান্বিত হচ্ছে। এ অবস্থায় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নকে নিজেদের ভুল স্বীকার করে পুনরায় লাইনে দাঁড়িয়ে রাশিয়ার তেল ও গ্যাস কেনার ডাক দিচ্ছে মস্কো। রাশিয়ার বিশেষ প্রেসিডেন্সিয়াল দূত এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড RDIF এর সিইও কিরিল দিমিত্রিয়েভ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, প্রায়শ্চিত্ত করুন, উত্তেজনা কমান, নিজ ব্যয়ে নর্ড সিস্টেম 2 পাইপলাইন পুনর্নির্মাণ করুন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য রুশ তেল, গ্যাস, সার, হিলিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের জন্য লাইনে দাঁড়ান। এই সবকিছু ইইউ ও যুক্তরাজ্যকে তাদের ভুল স্বীকারের মাধ্যমে চালু করতে হবে। ইরান যুদ্ধ নিয়ে 1 এপ্রিল ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর এই মন্তব্য করেছেন কিরিল দিমিত্রিয়েভ। ট্রাম্প তার ভাষণে ইউরোপকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী ব্যবহার করতে হবে না। যারা এটি ব্যবহার করে তেল আমদানি করে তারা তাদের জাহাজের নিরাপদ চলাচল নিজস্বভাবে নিশ্চিত করুক, অন্যথায় তারা মার্কিন তেল কিনতে পারে। এর পরপরই ইউরোপকে রুশ তেল কেনার আহ্বান জানালেন দিমিত্রিয়েভ। ফারজানা মৌসুমী, দুতিয়াল। ইরানে স্থল অভিযান চালালে মার্কিন সেনারা শুধু ছদ্মবেশী জঙ্গি বা লুকিয়ে থাকা সন্ত্রাসীদেরই মুখোমুখি হবে না, তাদের সামনে দাঁড়াবে একটি সুসংগঠিত ও বিপুল সংখ্যক যোদ্ধার বাহিনী, যারা মাতৃভূমি রক্ষাকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে দেখে। গত 4 দশকে বিপুল অর্থ ব্যয় করে প্রতিরক্ষার এই কাঠামো গড়ে তুলেছে তেহরান। এই বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নেওয়ার নির্দেশ দেন, তবে তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক সামরিক অভিযান। এই পরিকল্পনায় মার্কিন বাহিনীকে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে একাধিক পারমাণবিক স্থাপনা নিয়ন্ত্রণে নিতে হবে, যা সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত জটিল। অবসরপ্রাপ্ত মার্কিন অ্যাডমিরাল জেমস স্ট্যাভরিডিস এই ধরনের অভিযানে ইতিহাসের সবচেয়ে বড় বিশেষ বাহিনীর অপারেশন প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন, কারণ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যা মার্কিন বাহিনীর জন্য পৌঁছানো ও নিয়ন্ত্রণ নেওয়া কঠিন। প্রথমত, এই স্থাপনাগুলো পারস্য উপসাগরের মার্কিন ঘাঁটি বা বিমানবাহী জাহাজ থেকে প্রায় 600 মাইল দূরে অবস্থিত, যা সরবরাহ ও সমন্বয়ের ক্ষেত্রে বড় বাধা।
দ্বিতীয়ত, ইরানের ভৌগোলিক অবস্থান নিজেই একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। পশ্চিম ইরান জুড়ে বিস্তৃত জাগ্রোস পর্বতমালা প্রাকৃতিক প্রাচীরের মতো কাজ করে, যা উপকূল থেকে দেশটির ভেতরের পরিবেশকে কঠিন করে তোলে। ইরানের প্রতিরক্ষা কৌশল মূলত বহু স্তর ভিত্তিক। দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর বিমান ও ক্ষেপণাস্ত্র দূর থেকে শনাক্ত ও ধ্বংস করার চেষ্টা করে। মাঝারি স্তরে রয়েছে মোবাইল প্রতিরক্ষা ইউনিট, যা যুদ্ধ বিমান, ড্রোন ও ক্রুজ মিসাইল মোকাবিলা করে। পাশাপাশি সৈন্যদের হাতে থাকা পোর্টেবল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও হেলিকপ্টার ও নিম্ন উচ্চতার বিমান প্রতিহত করতে সক্ষম। এই প্রতিরক্ষার মূল দায়িত্বে রয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC, যারা দীর্ঘদিন ধরে প্রযুক্তিগতভাবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধের কৌশল তৈরি করে আসছে। এই কৌশলের ভিত্তি তৈরি হয়েছে ইরাকের সঙ্গে ইরানের যুদ্ধের অভিজ্ঞতা থেকে। ইরান জানিয়েছে তাদের প্রতিরক্ষায় প্রায় 10 লাখ যোদ্ধা প্রস্তুত রয়েছে, যার মধ্যে IRGC বা সিজ মিলিশিয়া ও স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত। এই বাহিনীর কার্যকারিতা পুরোপুরি অজানা হলেও সংখ্যার দিক থেকে এটি যে কোনো দখলদার বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি সতর্ক করে বলেছেন, স্থলপথে ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল হবে। তার ভাষায়, ইরানের 1 ইঞ্চি জমি দখল করতে হলেও রক্তের সাগর পাড়ি দিতে হবে। অভিযানের আরেকটি জটিল দিক হল ইউরেনিয়াম অপসারণ। প্রায় 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে সংগ্রহ ও পরিবহন করতে বিশেষ সরঞ্জাম ও প্রশিক্ষণের প্রয়োজন। তাছাড়া এই উপাদান বিভিন্ন স্থানে ভিন্ন আকারে ছড়িয়ে রয়েছে। এগুলোর কিছু গ্যাসীয়, কিছু ধাতব বা পাউডার আকারে, এমনকি বোমা বর্ষণের পর ধ্বংস স্তূপের নিচেও রয়েছে বলে দাবি করেছে ইরান। ইতিহাসে এর কাছাকাছি উদাহরণ হিসেবে 1980 সালের একটি ব্যর্থ মার্কিন উদ্ধার অভিযানের কথা উল্লেখ করা যায়, যেখানে অল্প সংখ্যক সেনা নিয়ে তেহরানে জিম্মিদের উদ্ধার করতে গিয়ে বিপর্যয় ঘটেছিল। সেই তুলনায় বর্তমান পরিকল্পনা অনেক বড় ও জটিল। সব মিলিয়ে সম্ভাব্য এই সংঘাত এমন এক পরীক্ষা যার মুখোমুখি এর আগে কখনো হয়নি কোনো পক্ষই। তবে সামরিক ও ভৌগোলিক বাস্তবতায় এই লড়াইয়ে ইরানই আপাতত অধিক সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে অভিমত বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনার মঞ্চ হিসেবে সাজ রবে প্রস্তুত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই অত্যন্ত স্পর্শকাতর ও উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফরকে ঘিরে পুরো শহর এখন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ প্রশাসন রেড অ্যালার্ট জারি করার পাশাপাশি 2 দিনের বিশেষ স্থানীয় ছুটি ঘোষণা করেছে। 10,000 নিরাপত্তা কর্মী ও ত্রিমাত্রিক সুরক্ষা বলয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে যে বিশাল কর্মী বাহিনী মোতায়েন করা হয়েছে, তার নেতৃত্বে রয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পুরো নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে তারা। তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে আধা সামরিক বাহিনী, রেঞ্জার্স, ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশ এবং পাঞ্জাব পুলিশ। ইসলামাবাদ পুলিশ থেকে 6,000, পাঞ্জাব কনস্টাবুলারি থেকে 3,000 এবং ফ্রন্টিয়ার কনস্টাবুলারি থেকে 900 কর্মী মোতায়েন করা হয়েছে। এ বাদে সামরিক বাহিনীর বিশেষ কন্টিনজেন্ট এবং কুইক রেসপন্স ফোর্স শহরের বিভিন্ন কৌশলগত পয়েন্টে অবস্থান নিয়েছে। সেই সঙ্গে আকাশপথে নজরদারির পাশাপাশি শহরের উচ্চতম স্থান মার্গাল্লা পাহাড়ের চূড়ায় এবং সংলগ্ন বনভূমিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে উপর থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিশেষ বার্তায় জানিয়েছেন, বৈশ্বিক এই ইভেন্টের গুরুত্ব বিবেচনা করে প্রতিনিধিদের জন্য যাতায়াত ব্যবস্থা একদম সহজ করা হয়েছে। সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ভিসা ছাড়াই প্রতিনিধিদের বোর্ডিং করতে দেয়। পাকিস্তানে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের অন অ্যারাইভাল ভিসা দেবে। এছাড়া প্রতিনিধিদের জন্য ব্লু বুক প্রোটোকল নিশ্চিত করা হয়েছে। সর্বোচ্চ স্তরের নিরাপত্তার স্বার্থে ভিভিআইপিদের সঙ্গে থাকা ক্লোজ প্রোটেকশন টিমের সদস্যদের ডিউটি চলাকালীন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহারের অনুমতি নেই। রেড জোন বা হাই সিকিউরিটি জোনের অধিকাংশ প্রবেশপথ সিল করে দেওয়া হয়েছে। রেড জোনে প্রবেশের জন্য একমাত্র মার্গাল্লা রোড খোলা রাখা হয়েছে, যা কেবল অনুমোদিত কর্মকর্তা ও ওই এলাকার বাসিন্দাদের ব্যবহারের জন্য উন্মুক্ত। প্রধান সড়ক ফয়সাল এভিনিউ থেকে 0 পয়েন্ট এবং এক্সপ্রেসওয়ে থেকে কোরাল চক পর্যন্ত সাধারণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ। সাধারণ জনগণকে নবম এভিনিউ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া বারাকাহু থেকে রাওয়ালপিন্ডিগামী এবং আইজেপি রোড থেকে ফয়জাবাদগামী যানবাহনগুলোকে কড়া নজরদারিতে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঐতিহাসিক এই বৈঠক ঘিরে ইসলামাবাদের সব সরকারি বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে 2 দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে। কেবল হাসপাতাল, পুলিশ, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো 24 ঘন্টা সচল রয়েছে। সম্মেলন কেন্দ্র এবং প্রতিনিধিদের যাতায়াতের রুটে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স এবং নিরবচ্ছিন্ন আলোকসজ্জার ব্যবস্থা করেছে রাজধানী প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের এই কয়েকদিন অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত ট্রাফিক ম্যাপ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তার এই কঠোরতা 12 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। সরকারি সূত্র জানিয়েছে, বৈঠকটি একটি গোপন ও নিরাপদ স্থানে অনুষ্ঠিত হবে, যেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার থাকবে না। প্রভাবশালী পাকিস্তানি গণমাধ্যম ডনকে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, পাকিস্তান এখানে আয়োজক ও মধ্যস্থতাকারী। এটি কোনো প্রদর্শনী নয়, লক্ষ্য হলো বাস্তব ফলাফল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে ইসলামাবাদের এই বৈঠক। ফলে এই মুহূর্তে সারা বিশ্বের নজর এই বৈঠকের দিকে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।